আমার ব্লাউজের বোতামগুলো খুলে আমাকে উপর করে শুয়ে গায়ের লকটা খুলে দিল, সারা পিঠে চুমু খেতে শুরু করল। কিছুক্ষণ পর আমাকে সোজা করে আমার আমার বুকের মধ্যে মুখ গুঁজল। সাকি প্লিজ একটু সরে শোবে। এভাবে গায়ের সাথে গা লাগিয়ে থাকলে আমার ঘুম হয় না। আর তুমি রাতে অন্য রুমে গিয়ে ঘুমাবে। এক বিছানাতে দুজন ঘুমাতে খুব কষ্ট হয়। রাহুলের মুখে কোনোদিন এমন কথা শুনবো তা কখনো কল্পনা করিনি। বিছানা থেকে উঠে রুমের লাইটটা চালালাম। রাহুল বিরক্তি সুরে আমার দিকে তাকিয়ে বলল, আবার লাইটটা জ্বালালে কেন? আমি ওর সামনে দাঁড়ালাম। ওকে বললাম, কথা আছে, উঠে বসো। এখন রাত 12টা বাজছে, এখন তোমার কিসের কথা? যা বলার সকালে বলো। এখন লাইটটা অফ করো আর দয়া করে আমাকে ঘুমোতে দাও। তোমার চোখে যে ঘুম নেই তা স্পষ্ট বুঝতে পারছি। তুমি আমার সাথে কথা বলবে নাকি আমি ঘর থেকে বেরিয়ে যাব? রাহুল মেজাজে তাকিয়ে উঠে বসল, চেঁচিয়ে বলল, কি সমস্যা বলো। তোমার আমার বিয়ে হয়েছে কতদিন? কেন, তুমি জানো না? তুমি বলো না। 2 মাস আর কিছু। তাহলে বলতে গেলে আমরা সদ্য বিবাহিত দম্পত্য। এই 2 মাসে আমি আর তুমি কতবার স্বামী স্ত্রীর গভীর সম্পর্কে লিপ্ত হয়েছি তা তুমি নিশ্চয়ই হাতে গুনেই বলতে পারবে। আমি একজন নতুন বউ হয়ে আমার স্বামীর কাছে, আমার স্বামীর থেকে আমার চাওয়া পাওয়াটা আবদার করতেই পারি। আর আমার তো আবদার করার কথা নয়, এটা তোমারই দেওয়া উচিত। আমি লক্ষ্য করেছি তুমি আজ 1 মাস যাবৎ আমার সঙ্গে ঠিকমতো কথা বলো না। আর আজ আমাকে তুমি অন্য রুমে গিয়ে ঘুমোতে বলছো। মানে নিজের বউ তোমার সঙ্গে এক বিছানায় ঘুমাবে, সেটা তোমার কাছে কষ্টের মনে হয়? এরপরেও কি তুমি আমাকে আমাকে স্বাভাবিক থাকতে বলছো? আমার কথাগুলো শুনে রাহুল একদম চুপ হয়ে থাকলো। আমি বললাম, কি হলো, চুপ করে আছো কেন? আমার ভালো লাগছে না এই বিষয়ে কথা বলতে। লাইটটা অফ করো তো, আমি ঘুমাবো। আমার সঙ্গে কথা শেষ না করে তুমি ঘুমোতে পাবে না। সাক্ষী, আমি ভালোভাবে বলছি, আমি ঘুমাবো, লাইট অফ করো। বললাম তো না। আমার কথার উত্তর দেবে তারপর। ধুর। রাহুল বালিশ নিয়ে উঠে অন্য রুমে চলে গেল। আমার সঙ্গে রাহুলের ব্যবহার কোনোদিন এমন হবে আমি স্বপ্নেও ভাবিনি। এই মানুষটাকে বিয়ে করেছিলাম বাড়ির অমতে। সেদিন মানুষটার দু চোখে নিজের প্রতি অফুরন্ত ভালোবাসা দেখে তার হাতটা ধরে চোখ বন্ধ করে চলে এসেছিলাম। এইভাবে অন্ধবিশ্বাস করার পুরস্কারই কি ভগবান আমায় দিচ্ছে? রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু সময় ধরে ঘরের ভিতর ভাঙচুর করলাম, সব কিছু এলোমেলো করে দিলাম। তারপরও রাহুল একটিবার ঘরে এসে উকি মেরে দেখল না আমি ঠিক আছি কিনা। এই রাহুলকে আমি এর আগে কখনো দেখিনি। যে রাহুল রাতে সামান্য আমার ঘুম না হলে পাগল হয়ে যেত, আজ সারা রাত ঘরের মেঝেতে বসে চোখের জল ফেলছি তা বুঝতে পেরেও সে একটিবার ছুটে এসে দেখল না। এইভাবে 3 দিন পেরিয়ে গেল। রাহুল সেদিন থেকে আর আমার কাছে থাকে না। অফিস থেকে রাত করে বাড়ি ফেরে, খেতে বললে বলে খেয়ে এসেছি, আর তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমিও আর ওকে বিরক্ত করলাম না এই 2 দিন। আজ থেকে নিজের মনকে শক্ত করলাম। যতটা শক্ত রাহুল করেছে তার থেকেও বেশি। ছুটির দিন সকাল 8টার মধ্যে খাবার রেডি করে রাহুলের রুমে গেলাম। কাল রাতে বাইরে থেকে এসে পরনের প্যান্টও খোলেনি, শুধু শার্টটা খুলে আলগা শরীরে ঘুমিয়ে আছে। ওর পাশে গিয়ে বসে নিচু হয়ে ওর খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালের সঙ্গে
আলতো করে নিজের গালখানা ঘষতে শুরু করলাম। গলাতে নেমে কয়েকটা চুমু খেলাম। তখন রাহুল একটু নড়ে চড়ে উঠল। ঘুমের মধ্যেই আমাকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে লেপটে রাখল। তারপর ওর গালে, কানে, নাকের ডগায় আর চোখের পাতায় চুমু খেলাম। চোখ দুটো বন্ধ রেখে রাহুল বলল, ঠোঁটে দিতে কষ্ট হচ্ছে? আমি ইচ্ছে করে ঠোঁট বাদে ঠোঁটের চারপাশে চুমু দিলাম শুধু। রাহুল এবার রেগে গিয়ে মুখটা সরিয়ে নিল। আমি ওর কানের লতি আলতো করে ঠোঁট দিয়ে চেপে ধরতেই চোখ দুটো খুলে আমার দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, এসব 2 নাম্বারই আদর আমাকে করবে না। 2 নাম্বারে? 2 নাম্বারে আদর করলাম কিভাবে? জায়গা ছাড়া অজায়গা আদর করছো। এখন কি তোমার ঠোঁটে আমার ঠোঁট মানায়? এখন তো ওখানে অন্য কারো। কথা শেষ করার আগে রাহুল ঠেলে আমাকে সরিয়ে দিয়ে উঠে বসলো। তুমি কি আমাকে সন্দেহ করতে শুরু করেছো? কিছুই করতে শুরু করেনি। 10 মিনিট সময় দিচ্ছি, বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে খাবার খেতে টেবিলে আসবে। পারবো না, আজকে ছুটির দিন, সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে নাটক করো না তো। যাও। কথাটা বলেই রাহুল আবার শুয়ে পড়ল। আমি ওর গাল কামড়ে দিতেই ও চিৎকার করে বলল, আহ আহ সাক্ষী, এসব কি ধরনের বেয়াদবি? কি ধরনের তা জানি না, এখন না উঠলে আরো কয়েক ধরনের বেয়াদবি করব। এখন ভেবে দেখো, আমার খামড় খাবে নাকি সকালের খাবার খাবে? রাহুল কি উত্তর দেয় সে আশায় আমি চেয়ে আছি ওর দিকে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর বলল, তোমার এসব বেয়াদবি সহ্য করার কোনো ইচ্ছাই আমার নেই। রাহুল উঠে ওয়াশরুমে চলে গেল। কিন্তু আমি জানি এই কথাটি ওর মুখের কথা কেবল। অন্য সময় হলে ও আমাকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলতো, যতক্ষণ পারো কামড়াতে থাকো, এই সুযোগে তোমার ঠোঁটের ছোঁয়া তো পাবো। টেবিলে বসে চুপচাপ ও খেয়ে নিল। খাওয়া শেষ করার আগে আমাকে বলল, আগামীকাল আমাকে অফিসের একটা প্রজেক্টের জন্য বসের সঙ্গে বাইরে যেতে হবে। কোথায়? কানাডায়। তোমার বাবা মায়ের সাথে গিয়ে দেখা করো তাহলে। আমি কি বলেছি আমি তাদের সাথে দেখা করতে যাব? আমি যাব আমার অফিসের কাজে। তারপর কাজ শেষ হলে কথাটা সম্পূর্ণ করল না রাহুল। জল খেয়ে উঠে রুমে চলে গেল। টেবিল পরিষ্কার করে আমি ওর রুমে গেলাম। হাতে সিগারেটের খাপ নিয়ে বসে নাড়াচাড়া করছিল আর কিছু একটা ভাবছিল। আমাকে দেখে খাপ থেকে একটা সিগারেট বের করে ধরাতে গেল। আমি সিগারেটটা হাত থেকে নিয়ে বললাম, আজকাল স্মোক করা তুমি ছেড়ে দিয়েছ, তাহলে এটা নিয়ে আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। কেমন যেন গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল রাহুল আমার দিকে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, তোমার বাবা আমাকে ফোন করেছিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কি বলল? তারা তাদের জামাই মেয়েকে গ্রহণ করতে চায়। কথাটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তা আড়ালে রেখে বললাম, তুমি কি চাও? আমি বলেছি আপনারা আসুন, এসে আপনার মেয়েকে দেখে যান, আমার কোনো আপত্তি নেই। আর বলেছি দরকার হলে ওকে আপনাদের কাছে কিছুদিন রাখুন। আমি খুব অবাক হলাম। যে রাহুল আমাকে বলেছিল এই দুনিয়াতে এখন আমরাই আমাদের সব, কারো প্রয়োজন নেই আমাদের, সে একথা বলছে। আমি কথা দিয়েছিলাম রাহুলকে আমি আমার বাবা মায়ের সঙ্গে কখনো যোগাযোগ করব না। আসলে ওরা এমন অভিমান হয়েছিল তার কারণ আমাদের বিয়েটা আমাদের দুই পরিবারের কেউই মেনে নিচ্ছিল না বলে। আমি এই বিষয়ে রাহুলকে আর কোনো প্রশ্ন করলাম না। ওকে বললাম, রেডি হও। রেডি হব মানে? বাইরে যাব। বাইরে যাবে, যাও, তো আমাকে রেডি হতে বলছো কেন? কারণ তোমার সঙ্গেই যাব। আমার বাইরে বেরোনোর কোনো ইচ্ছা নেই, আমি এখন ঘুমাবো। ওকে ফাইন, রাতে ঘরে না এলে কোনো খোঁজ করবে না। কথাটা বলেই আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপরই দেখলাম রাহুল কোনো রকমের শার্ট পরে চুলগুলো এলোমেলো করেই বেরিয়ে এলো। রাগ দেখিয়ে বলল,
কোথায় যাবে চলো। আগে টোটো ডাকো। টোটোতে উঠে টোটোওয়ালাকে বললাম, দাদা সোজা যেতে থাকুন, থামতে বললে শুধু থামবেন। রাহুল ভ্রু কুচকে তাকালো আমার থেকে। আমি রাহুলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ওরা হাতটা আমার কোমরে জড়িয়ে নিলাম। রাহুল শুধু আমার দিকে চেয়ে আমার কার্যকলাপ দেখছে। আমি ওর কানে কানে বললাম, প্রেম করার সময় একসঙ্গে টোটোতে উঠলে মাঝে মাঝে যেমন দুষ্টুমি করে পেটে চাপ দিতে, আজ একটু তেমন করো না। রাহুল একটু অবাক হয়ে তাকালো এবার। আমি বললাম, যা বললাম তাই যদি না করো তাহলে এবার টোটো থেকে নেমে অন্যদিকে হাঁটা দেব। কথাটা শোনা মাত্রই রাহুল ভীষণ জোরে আমার পেট চেপে ধরল। আমি ব্যথায় শব্দ করতেই রাহুল ছোট করে একটা দুষ্টু হাসি দিয়ে বলল, কোনো উহা করা যাবে না। চেপে ধরতে বলেছ, চেপে ধরবো, আর শব্দ করলে চাপ এবার অন্য জায়গায় দেব। আমি কোনো কথা বললাম না। মনে মনে এত খুশি হলাম যা বলে প্রকাশ করা যাবে না। কারণ এই রাহুলটাই ছিল আমার আগের রাহুল, যাকে আমি এই 1 মাস ধরে খুঁজছিলাম। সারা রাস্তা রাহুল আমার কোমর জড়িয়ে ধরে পেটের উপর হাত রেখে বসেছিল। সারাদিন আমরা ঘোরাঘুরি করে রাতে বাইরে খেয়ে ঘরে ফিরলাম। রাহুল আজ পুরনো অভ্যাসবশত আমাদের আগের রুমে এসে শার্টটা খুলে বিছানায় শুয়ে পড়ল। আমি বাথরুম থেকে ব্লাউজ আর পেটিকোট পরে রুমে এলাম। আমার বিয়ের শাড়িটা হাতে নিয়ে ওর সামনে দাঁড়িয়ে বললাম, এটা পরিয়ে দাও। রাহুল কেমন অবাক হয়ে বলল, এখন আবার শাড়ি পরতে হবে কেন? পরিয়ে দিতে বলেছি, পরিয়ে দাও। সাক্ষী প্লিজ, আমি খুব টায়ার্ড। পরার দরকার হলে তুমি পরো, আমি শুলাম। আমি দ্রুত দরজাটা বন্ধ করে দিয়ে ওর সামনে এসে বললাম, তুমি শাড়িটা না পরিয়ে দেওয়া অবধি এখান থেকে বের হতে পারবে না। রাহুল আর কিছু না বলে শাড়িটা পরাতে শুরু করলো আমায়। আমাদের বিয়ের দিন রাতে রাহুল নিজে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল, আর কিভাবে আমি সাজবো সেটাও রাহুল আমাকে বলে দিয়েছিল। আর বলেছিল, তুমি যখন শাড়ি পরতে চাইবে তখন তুমি আমাকে বলবে, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। তুমি নিজে কখনো শাড়ি পরবে না। ও মা, কেন? কারণ শাড়ি পরানোর সময় তোমার এই মেয়েধীন পেট দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওর কথায় সেদিন প্রচন্ড লজ্জা পেয়েছিলাম। রাহুল নিচু হয়ে বসে শাড়ির কুচিগুলো ঠিক করছিল। কুচিগুলো যখন পেটিকোটের ভেতর গুজতে গেল তখন আমি খেয়াল করলাম ওর 2 চোখ ভেজা। বারবার চোখের পলক ফেলে চোখে জল ধরে রাখার চেষ্টা করছে যাতে গড়িয়ে না পড়ে। এবার আর নিজের চোখের জলকে আটকে রাখতে পারলাম না। ওর মাথায় হাত রাখতেই ও আমার পেটের মাঝে মুখ গুজে কেঁদে ফেলল। আমি কোনো কথা বলতে পারলাম না। ও কোনো রকমে আমায় শাড়িটা পরিয়ে দিয়ে উঠে গেল। আমি চোখের জল মুছে ওর কাছে গেলাম। ওকে আমার দিকে ঘুরিয়ে বললাম, আমাকে কষ্ট দিয়ে নিচে ভালো থাকতে পারো না, তাহলে এত নাটক করার কি দরকার? সাক্ষী, মাথাটা আমার ভীষণ যন্ত্রণা করছে। আমাকে আমাকে ঘুমোতে দেবে প্লিজ? আমি জানি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমি কি চাইছি, আর তাই তুমি এখন ঘুমের বাহানা দিয়ে দূরে থাকতে চাইছ। কিন্তু আজ আমি তোমাকে কোনোভাবেই দূরে থাকতে দেব না। আমি আমি কোনো বাহানা দিচ্ছি না। আমার সত্যি খুব খারাপ লাগছে সাক্ষী। আমি শাড়িটা টেনে খুলে ফেললাম ওর সামনে। তারপর ওকে বললাম, ঠিক আছে তুমি ঘুমাও, আর আমি এভাবেই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকবো। সামনের ফ্ল্যাটের কিছু ব্যাচেলার ছেলেরা সব সময় উঁকি ঝুঁকি মারে ব্যালকনিতে। আজ আর ওদেরকে উঁকি মারতে হবে না, আমি নিজেই ওদের দেখার সুযোগ করে দেব। কথাগুলো বলে ব্যালকনির দিকে পা বাড়ানোর আগেই
রাহুল আমাকে টেনে এনে বিছানায় ফেলে দিল। তারপর আমার ঠোঁটগুলো নিজের মুখে নিয়ে চুষতে শুরু করলো। আমিও রাহুলের ঠোঁটগুলো চুষে খেতে শুরু করলাম। রাহুল আমার ব্লাউজের বোতামগুলো খুলে আমাকে উপর করে শুয়ে গায়ের লকটা খুলে দিল। সারা পিঠে চুমু খেতে শুরু করলো। কিছুক্ষণ পর আমাকে সোজা করে আমার আমার বুকের মধ্যে মুখ গুঁজল। তারপর আমার বুবসগুলো সজোরে চুষতে লাগলো। আমার সারা শরীরে যেন কারেন্ট বইছে। রাহুলের মুখ আমার বুবস থেকে নেমে তলপেট বেয়ে 2 পায়ের ফাঁকে চলে গেল। আমি বললাম, রাহুল রাহুল ওখানে চোখেও না, আমি আমি পরিষ্কার করে নে। আমার কোনো কথাই যেন রাহুলের কানে গেল না। ক্ষুধার্ত মানুষ অনেক দিন পর খাবার পেলে যেমন হামলে পড়ে, রাহুলও তেমনি আমার চুল ভর্তি যৌনাঙ্গটাকে চেটে পুটে খেতে লাগলো। আমার আর বাধা দেওয়ার ক্ষমতা রইল না। সারা রাত 4 বার আমায় আদর করল। তারপর দুজনে কখন ঘুমিয়েছি জানি না। 1.5 মাস হয়ে গেল রাহুল এখন কানাডায়। কানাডা যাওয়ার পর রাহুল আমার সঙ্গে টেক্সটে ছাড়া কথা বলতো না। আর 4 দিন হলো রাহুল কোনো টেক্সট করেনি আমায়। আমি নিজে থেকে টেক্সট করলে বলতো, আমি টেক্সট না করলে তুমি কখনো করবে না। কিন্তু আজ আর নিজে থেকে না করে পারলাম না। আমাদের ভালোবাসার প্রথম ফসল আসতে চলেছে এই দুনিয়াতে। এই সংবাদ আমি না জানিয়ে থাকি কি করে? মেসেজটা দেওয়ার জন্য ফোন হাতে নিতেই ঘরের কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম আমার শ্বশুর শাশুড়ি। আমার শাশুড়ি আমাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমার আর বুঝতে বাকি রইল না রাহুল আমাকে চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। সেদিন রাতে যখন ঘরের মাঝে সব ভেঙে চুরে এলোমেলো করছিলাম, তখন রাহুলের ব্লাড ক্যান্সারের রিপোর্ট আমার হাতে পড়ে যায়। রাহুল শেষ ধাপে ছিল। সেদিন বুঝেছিলাম রাহুল কেন আমার থেকে দূরে থাকে। নিজেকে শক্ত করতে পুরোপুরি 2 দিন সময় নিয়েছিলাম। ঠিক করে ফেললাম রাহুলকে আমি বুঝতে দেব না আমি সব জানি। তাহলে ও আমাকে না জানিয়ে আমাকে অপূর্ণ রেখে পালিয়ে যেত। ও চায়নি ওর মৃত্যু আমার সামনে হোক। ও জানতো আমরা কেউ কারো মৃত্যু কখনো নিজের চোখে দেখে সহ্য করতে পারবো না। কিন্তু আমার রাহুলটা জানেই না আমি নিজেকে কতটা শক্ত বানিয়েছি। আমার শাশুড়ি আমার হাতে একটা চিঠি দিল। চিঠিটা খুলে দেখলাম আমার রাহুলের হাতের লেখা। রাহুল লিখেছে, সাক্ষী, এগুলোই আমার বলার শেষ কথা। তুমি জানো, তোমার মুখটা দেখলে আমার বেঁচে থাকার ইচ্ছা আরো বাড়তো। তাই দূরে চলে এলাম। আমি চাইছিলাম না আমার অস্তিত্ব তোমার জীবনে থাকুক, তাই তোমার থেকে দূরে সরে থাকতাম। কিন্তু সেদিন রাতে যখন তুমি নিজেকে অন্যদের দেখানোর জন্য ওভাবে ব্যালকনিতে যেতে গেলে, তখন বুঝতে পেরেছিলাম আমার জায়গায় তোমার জীবনে অন্য কেউ আসলে তা আমি মরে গিয়েও সহ্য করতে পারবো না। এই জীবনে তোমাকে বেশি দিন ভালোবাসার সুযোগ পাইনি। পরকালেও যদি না পাই, তুমি যদি অন্য কাউকে বিয়ে করে তাকেই যদি পরকালে চাও, তাহলে আমার কি হবে? আমি ভাবতে পারি না তুমি আমার জায়গায় অন্য কাউকে ভালোবাসবে কখনো। সে তোমাকে শাড়ি পরিয়ে দেবে, তোমার পেট দেখবে, পুরো তুমিটাকেই সে নিয়ে নেবে।
সেদিন রাতে তোমার চোখেও জল দেখে আর আমাকে কাছে পাওয়ার জন্য তোমাকে উতলা হতে দেখে আমি আমি বুঝে গিয়েছিলাম তুমি জেনে গেছো। তুমি আমার অস্তিত্ব ধরে রাখার জন্য আমার সন্তানের মা হতে চেয়েছিলে। তা আমি জানি সাক্ষী, আমি জানি। আমি নিশ্চয়ই তোমার মনের আশা পূরণ করেছি। ওর চিঠির শেষ কথাগুলোয় আমার বেঁচে থাকার শেষ সম্বল। চিঠিটা বুকে জড়িয়ে ধরে বললাম, মা, আমি আর বেশি সময় এখানে থাকতে পারবো না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন মা।